বলছেন মনির। রাত তখন আনুমানিক 9:30। আজকের মতো এটাই আমার শেষ কাজ ছিল। ঢাকার এক বড় হাসপাতাল থেকে এক মধ্যবয়সী মহিলার লাশ নিয়ে যাচ্ছিলাম তার গ্রামের বাড়ির দিকে। গন্তব্যস্থল খুব বেশি দূরে না হলেও এই বৃষ্টির রাতে পৌঁছাতে কম করে হলেও 1.5 থেকে 2 ঘন্টা লাগবে বলে মনে হচ্ছিল। আমি রওনা দিয়েছি প্রায় আধা ঘন্টা হলো। শহরের কোলাহল পেছনে ফেলে হাইওয়েতে উঠেছি। গাড়ির ভেতরটা কেমন অদ্ভুত শান্ত, শুধু ইঞ্জিনের মৃদু গর্জন, সামনে কাচের উপর আছড়ে পড়া বৃষ্টির ঝমঝম শব্দ, আর ওয়াইপারের একটা না ক্যাচ ক্যাচ আওয়াজ। পিছনে শীতল স্ট্রেচারে শুয়ে আছে নিথর দেহ, সাদা কাপড়ে মোড়া। এই দৃশ্য আমার কাছে নতুন কিছু নয়, প্রতিদিনের সঙ্গী। কিন্তু কেন জানি না আজ রাতের এই স্তব্ধতাটা বড্ড বেশি কানে পাচ্ছিল। প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তাঘাট একেবারেই ফাঁকা। হাইওয়েতে সাধারণত এমন সময় ট্রাক, বাস বা প্রাইভেট কারের চলাচল থাকে, কিন্তু আজ যেন সবাই ঘরবন্দি। আমার অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলো বৃষ্টির ধারা ভেদ করে যতটুকু রাস্তা দেখাচ্ছিল সেটুকুই ছিল আমার পৃথিবী। চারপাশটা যেন এক নিকষ কালো চাদরে ঢাকা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই ক্ষণিকের আলোয় রাস্তার পাশের গাছপালা, বিদ্যুতের খুঁটিগুলো এক ভৌতিক অবয়ব নিয়ে চোখের সামনে ভেসে উঠছিল। গাড়ি চালাচ্ছিলাম আর ভাবছিলাম নানা কথা। টাকা দিয়েই তো সংসার চলে, তাই যত ভয় বা অস্বস্তি লাগুক কাজটা তো করতেই হবে। হঠাৎ একটা দৃশ্যে আমার ভাবনার সুতো ছিঁড়ে গেল। আমি যা দেখলাম তা স্বাভাবিক বলে মেনে নিতে পারছিলাম না। আমার অ্যাম্বুলেন্স তখন মাঝারি গতিতে চলছিল। হেডলাইটের উজ্জ্বল আলোয় আমি স্পষ্ট দেখলাম রাস্তার বাম পাশ ঘেঁষে প্রায় 10 থেকে 12 জন লোক সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছে। তাদের সবার পরনে পা থেকে মাথা পর্যন্ত ধবধবে সাদা কাপড়, অনেকটা জুব্বার মতো দেখতে, তবে আরো ঢোলা। তাদের মাথাও ঢাকা, মুখ চেনার কোনো উপায় নেই। বিষয়টা অদ্ভুত লাগার কারণ হলো এই মুষলধারে বৃষ্টিতে তাদের কারো মাথায় ছাতা নেই, গায়ে রেইনকোট বা বৃষ্টি থেকে বাঁচার মতো কোনো আচ্ছাদন নেই। তারা নির্বিকারভাবে ভিজে চলেছে। তাদের হাঁটার ভঙ্গিটাও ছিল কেমন যান্ত্রিক। কেউ ডানে বামে তাকাচ্ছে না, নিজেদের মধ্যে কোনো কথা বলছে না, শুধু নিঃশব্দে একই তালে পা ফেলে এগিয়ে চলছে সামনের দিকে, যেন কোনো অদৃশ্য সুতোয় বাঁধা পুতুলের দল। তাদের গায়ের সাদা কাপড় বৃষ্টিতে ভেজে শরীরে লেপ্টে আছে, কিন্তু তাতেও তাদের হাঁটার গতি বা ভঙ্গিতে কোনো পরিবর্তন নেই। আমি গাড়ির গতি কিছুটা কমালাম, অবাক চোখে তাদের দিকে তাকিয়ে রইলাম কয়েক মুহূর্ত। কারা এরা? এই ঝড় বৃষ্টির রাতে এভাবে সেজে গুজে কোথায় যাচ্ছে? কোনো দরগা বা মাজারের ভক্ত? হয়তো কোনো বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে যাচ্ছে। কিন্তু এমন ভয়ঙ্কর আবহাওয়ায় তাদের ভাবলেশীন মুখ যতটুকু বোঝা যাচ্ছিল আর যান্ত্রিক হাঁটা চলা দেখে আমার ভেতরে একটা অস্বস্তিকর কাঁটা খচখচ করতে লাগলো। তাদের মধ্যে কোনো প্রাণের চিহ্ন খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন কোনো ছায়ামূর্তি হেঁটে চলেছে। আমি হর্ন বাজানোর কথা ভাবলাম, কিন্তু কেন জানি সাহসে কুলালো না। মনে হলো এই নিস্তব্ধতা ভাঙাটা ঠিক হবে না। আমি ধীরে ধীরে তাদের পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেলাম। সাইড ভিউ মিররে একবার দেখার চেষ্টা করলাম, কিন্তু বৃষ্টির কারণে কাজ ঝাপসা হয়ে থাকায় কিছু স্পষ্ট বোঝা গেল না। একটা আবছা সাদাটে অবয়বের শাড়ি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। মনের ভেতর একটা খসখসানি নিয়েই আমি আবার গতি বাড়ালাম। নিজেকে বোঝালাম হয়তো আমি যা ভেবেছি তা নয়। হতে পারে তারা কাছাকাছি কোনো গ্রামের বাসিন্দা, কোনো জরুরি প্রয়োজনে বের হয়েছে। দুনিয়ায় কত রকমের মানুষ, কত রকমের তাদের রীতিনীতি, সবকিছু নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয় না। আমার কাজ লাশটাকে তার ঠিকানায় পৌঁছে দেয়া, ব্যাস এটুকুই। কিন্তু মনকে যতই বোঝানোর চেষ্টা করি না কেন, ওই দৃশ্যটা কিছুতেই মাথা থেকে যাচ্ছিল না। ওই সাদা কাপড় পরা মানুষগুলোর অবয়ব, তাদের সেই রোবটের মতো হাঁটা, বৃষ্টির প্রতি তাদের ঔদাসীন্য, সবকিছু মিলিয়ে আমার ভেতরে এক অজানা শঙ্কার জন্ম দিচ্ছিল। গাড়ির ভেতরের শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। আমি রেডিওটা চালিয়ে দিলাম, যদি কোনো শব্দ এই অস্বস্তিকর নীরবতাকে ভাঙতে পারে। কিন্তু রেডিওতেও শুধু শো শো শব্দ হচ্ছিল, কোনো স্টেশনে ঠিক মতো পাওয়া যাচ্ছিল না। অগত্যা সেটাও বন্ধ করে দিলাম। আবার সেই 3টি শব্দ, ইঞ্জিনের গর্জন, বৃষ্টির ঝমঝম আর ওয়াইপারের ক্যাচক্যাচ আওয়াজ। আর তার সাথে যোগ হয়েছে আমার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ, যা আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি তখনও জানতাম না এই অদ্ভুত ঘটনাটি ছিল কেবল শুরু। সামনে আমার জন্য যে আরো কত ভয়ঙ্কর আর অবিশ্বাস্য অভিজ্ঞতা অপেক্ষা করে আছে তার কোনো ধারণাই আমার ছিল না। আমি শুধু অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে দরদ পড়তে পড়তে সামনের কালো অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে রইলাম।
আমার শুধু মনে হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই লাশটা পৌঁছে দিয়ে ফিরতে পারলেই বাঁচি। এই রাতটা কেন জানি ভালো ঠেকছে না, বড্ড বেশি দীর্ঘ আর ভয়ঙ্কর মনে হচ্ছে। সাদা কাপড় পরা সেই মানুষগুলোর দৃশ্যটা মাথা থেকে ঝেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। চোখের সামনে বারবার ভেসে উঠছিল তাদের সেই নির্বিকার ভাবলেশীন হেঁটে যাওয়ার ছবি। আমি স্টিয়ারিং হুইল আরো শক্ত করে আঁকড়ে ধরলাম, অ্যাক্সিলারেটরে পায়ের চাপ বাড়িয়ে দিলাম। উদ্দেশ্য একটাই, যত দ্রুত সম্ভব এই ফাঁকা অন্ধকার হাইওয়ে পার হওয়া। চারপাশের এই পরিবেশটা ধীরে ধীরে আমার স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করছিল। প্রায় 10-15 মিনিট গাড়ি চালানোর পর আমি আরেকটি অস্বাভাবিক দৃশ্যের সম্মুখীন হলাম। প্রথমে ভেবেছিলাম চোখের ভুল। হেডলাইটের আলোয় রাস্তার পাশে কিছু একটা পড়ে থাকতে দেখলাম। জিনিসটা ঠিক কী তা বোঝার জন্য গাড়ির গতি কিছুটা কমালাম। কাছে যেতেই দৃশ্যটা স্পষ্ট হলো, আর আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রাস্তার পাশে জমাট বাঁধা বৃষ্টির পানির মধ্যে 3-4টে কুকুর মরে পড়ে আছে। কিন্তু এটা কোনো সাধারণ মৃত্যু নয়। কুকুরগুলোর অবস্থা ছিল বিভৎস। মুষলধারে বৃষ্টির সাথে মাঝে মধ্যেই আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই বজ্রপাতের ক্ষণস্থায়ী আলো আর আমার অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম কুকুরগুলোর শরীর রক্তে ভেজা। বৃষ্টির পানি সে রক্ত ধুয়ে দিয়ে একটা লালচে স্রোত তৈরি করেছে, যা রাস্তার পাশের নর্দমার দিকে গড়িয়ে যাচ্ছে। কুকুরগুলোর দেহ এমনভাবে থেতলে গেছে যেন কেউ বা কারা সেগুলোকে প্রচণ্ড আক্রোশে মাটিতে আছড়ে মেরেছে। কোনোটার মাথা ফেটে মগজ বেরিয়ে এসেছে, কোনোটার পেট চিরে নাড়ি ভুঁড়ি বেরিয়ে পড়েছে। দৃশ্যটা এতটাই নৃশংস ছিল যে আমার বমি ঠেলে আসতে চাইল। আমি কোনো মতে নিজেকে সামলে নিলাম। এমন দৃশ্য দেখা আমার জন্য নতুন নয়। সড়ক দুর্ঘটনায় প্রায় এমনটা ঘটে, কিন্তু আমার মন বলছিল এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। কোনো দ্রুতগামী গাড়ি এসে ধাক্কা মারলে কুকুরগুলোর দেহ ছিটকে যেত, কিন্তু এভাবে এক জায়গায় দলবদ্ধভাবে থেতলে পড়ে থাকতো না। তাদের মৃত্যুর ধরনটা ছিল অস্বাভাবিক। আমি বেশিক্ষণ সেখানে দাঁড়ালাম না। ওই দৃশ্য বেশিক্ষণ দেখলে হয়তো আমি অসুস্থ হয়ে পড়ব। আমি দ্রুত জায়গাটা পার হয়ে গেলাম, কিন্তু আমার মনের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। প্রথমে ওই সাদা কাপড়ের শাড়ি, আর এখন এই কুকুরগুলোর এমন নির্মম মৃত্যু। দুটো ঘটনা কি কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো সংযোগ রয়েছে? আমার মনের গভীরে জমে থাকা ভয়টা এবার ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করলো। এই নির্জন বৃষ্টিস্নাত রাতে এমন পরপর দুটি অস্বাভাবিক ঘটনা আমার মনের স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করছিল। হঠাৎ করে আমার মনে পড়ে গেল অতীতে ঘটে যাওয়া কিছু ছোটখাটো কিন্তু ব্যাখ্যাতীত ঘটনার কথা। এই অ্যাম্বুলেন্স চালানোর পেশায় আমি আছি প্রায় 2.5 বছর। এই স্বল্প সময়ে এমন কিছু ঘটনার সাক্ষী হয়েছি যার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। একবার এক শীতের রাতে এক বৃদ্ধের লাশ নিয়ে যাচ্ছিলাম। মাঝ রাস্তায় হঠাৎ করে অ্যাম্বুলেন্সের পেছনের অংশ থেকে মৃদু গঙ্গানির শব্দ শুনতে পাই। আমি গাড়ি থামিয়ে পেছনে গিয়ে দেখি সবকিছু আগের মতোই নীরব নিথর। হয়তো বাতাসের শব্দ বা মনের ভুল ভেবে আমি আবার চালানো শুরু করি, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই একই শব্দ। সেবার আমার গা ছমছম করে উঠছিল। আরেকবার ঘটেছিল অন্য এক ঘটনা। এক যুবকের লাশ নিয়ে ফিরছিলাম হাসপাতাল থেকে। তার পরিবার লাশ গ্রহণ করতে চায়নি, তাই বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সাইড ভিউ মিররে চোখ পড়তে দেখি আমার পাশে কো ড্রাইভারের সিটে আবছা একটা ছায়ামূর্তি বসে আছে। আমি এতটাই চমকে গিয়েছিলাম যে হার্ট অ্যাটাক হওয়ার দশা। প্রচণ্ড জোরে ব্রেক কষেছিলাম, কিন্তু পাশে তাকিয়ে দেখি সিটটা একেবারেই খালি। এমন আরও 2-1টি ঘটনা আমার সাথে ঘটেছে। প্রতিবারই আমি নিজেকে বুঝিয়েছি যেগুলো আমার মনের ভুল, সারাদিনের ক্লান্তি আর মানসিক চাপের ফল। লাশ নিয়ে সারাদিন ঘোরার কারণে হয়তো মাথায় এসব ভূত প্রেতের চিন্তা আসে, কিন্তু আজকের ঘটনাগুলো যেন আগের সব অভিজ্ঞতাকে ছাপিয়ে যাচ্ছিল। প্রথমে সেই রহস্যময় সাদা অবয়বের দল, তারপরে নৃশংসভাবে মরে পড়ে থাকা কুকুর। দুটো ঘটনা আমার মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে যে আমি কিছুতেই সেগুলোকে মুছে ফেলতে পারছি না। আর ঠিক তখনই আমার মনে পড়ল এক শীতল সত্যের কথা। আমার এই অ্যাম্বুলেন্সের পেছনে একটা লাশ আছে, এক নিথর প্রাণহীন দেহ। আর এই সত্যটা মনে পড়ার সাথে সাথেই আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার মনে হতে লাগলো আজকের এই সমস্ত অস্বাভাবিক ঘটনার কেন্দ্রবিন্দু হয়তো আমার গাড়িতে থাকা এই লাশটি। হয়তো এই লাশটিকে তার ঠিকানায় পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আজ রাতে আমার সাথে আরও নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। এই ভাবনাটা মাথায় আসতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঢোক গিলতে গিয়েও পারলাম না। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসতে লাগলো। আমি বুঝতে পারছিলাম আমি প্রচণ্ড ভয় পাচ্ছি।
যে ভয়টা আমি এতদিন ধরে মনের গভীরে চেপে রেখেছিলাম তা আজ বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আমি গাড়ির ভেতরের বাতিটা জ্বালিয়ে দিলাম। পেছনের দিকে তাকানোর সাহস হলো না। ড্রাইভিং কেবিন আর পেছনের লাশ রাখার অংশের মাঝে একটা কাচের দেয়াল আছে, যেটা একটা পর্দা দিয়ে ঢাকা থাকে। আমি ভুলেও সেই পর্দার দিকে তাকালাম না। আমার শুধু মনে হচ্ছিল, যদি পর্দাটা সরাই তাহলে হয়তো এমন কিছু দেখব যা দেখার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত নই। আমি বারবার নিজেকে বোঝাতে লাগলাম, মনির শান্ত হ, এসব কিছু না, বৃষ্টির রাত, তাই হয়তো তোর এমন মনে হচ্ছে। আর কুকুরগুলো হয়তো কোনো ট্রাকের নিচে পড়েছে, আর ওই লোকগুলো হয়তো তারা সত্যি কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিল। কিন্তু আমার মনের এক কোণ থেকে কেউ যেন বলে চলছিল, নিজেকে মিথ্যা অভয় দিচ্ছিস মনির, তুই ভালো করে জানিস যা ঘটছে তা স্বাভাবিক নয়। এই প্রথম আমার মনে হলো এই পেশাটা হয়তো আমার জন্য নয়। এই রাতের আধারে নির্জন রাস্তায় লাশ বয়ে নিয়ে যাওয়ার কাজটা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। এর সাথে জড়িয়ে আছে এক অজানা অদৃশ্য জগতের হাতছানি, যে জগৎটা আমাদের স্বাভাবিক দৃষ্টির আড়ালে থাকে, কিন্তু মাঝে মাঝে তার অস্তিত্বের জানান দিয়ে যায়। আমার শরীর কাঁপতে শুরু করেছে। আমি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটা বন্ধ করে দিলাম, কিন্তু তাতেও কাঁপুনি থামলো না। আমি বুঝতে পারছিলাম ভয়টা আমার শরীরকে গ্রাস করে ফেলছে। গন্তব্যস্থল আর কত দূর সেটাও ঠিক মতো আন্দাজ করতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল এই রাস্তাটা যেন আর শেষ হবে না, এই অভিশপ্ত রাতটাও হয়তো কখনো ভোর হবে না। আমি এক অসীম অন্ধকার যাত্রাপথে আটকা পড়ে গেছি, যেখানে আমার সঙ্গী কেবল পেছনে শুয়ে থাকা এক লাশ আর চারপাশের ব্যাখ্যাতীত সব ঘটনা। আমার ভয়টা ধীরে ধীরে আতঙ্কে পরিণত হচ্ছিল। পেছনে যে একটি নিথর দেহ বহন করছি, এই ভাবনাটা মাথায় আসতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। যে ভয়টা এতক্ষণ মনের গভীরে চাপা ছিল তা যেন অগ্নেয়গিরির লাভার মতো ফুটতে শুরু করেছে। আমি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। দরদরুদ যা কিছু মনে ছিল সব কিছু বের বের করে পড়তে লাগলাম। আমার কেবলই মনে হচ্ছিল আজ রাতে আমার সাথে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। যে অশুভ কিছুর আভাস আমি পাচ্ছিলাম তা যেন ধীরে ধীরে আরো স্পষ্ট হয়ে উঠছে। আজকের দিনটা শুরু থেকেই ভালো যাচ্ছিল না। সারাদিনের খাটুনি আর এই মুষলধারে বৃষ্টির কারণে আমি আজ কাজে আসতে চাইনি, কিন্তু পেটের দায় বড় দায়। কাজ জীবনের এক অসমাপ্ত বিষয়। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন কাজ করে যেতেই হবে। এই অনিচ্ছা সত্ত্বেও আমাকে বের হতে হয়েছিল। এখন মনে হচ্ছে যদি আজ না আসতাম তাহলে হয়তো এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হতো না। কিন্তু যা ভাগ্যে লেখা আছে তা তো ঘটবেই। আমি বারবার আমার জীবনে ঘটে যাওয়া আগের ভৌতিক ঘটনাগুলোকে মনে করে আরো বেশি ভয় পাচ্ছিলাম। সেই শীতের রাতের গোঙানির শব্দ, সেই কো ড্রাইভারের সিটে দেখা ছায়ামূর্তি, সেগুলো ছিল ক্ষণিকের জন্য। কিন্তু আজকের ঘটনাগুলো যেন একটা ধারাবাহিক নাটকের মতো একের পর এক ঘটে চলেছে। আর প্রতিটি দৃশ্য আগেরটির চেয়েও বেশি অস্বস্তিকর, বেশি ভয়ঙ্কর। আমি এতক্ষণে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আজ রাতে আমার সাথে যা ঘটছে তা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এর পেছনে কোনো এক অদৃশ্য শক্তি কাজ করছে, যার উদ্দেশ্য আমার জানা নেই। আমি স্টিয়ারিং হুইলটা এত জোরে ধরেছিলাম যে আমার হাতের আঙুলগুলো সাদা হয়ে গিয়েছিল। আমি চেষ্টা করছিলাম মনটাকে অন্যদিকে ঘোরানোর। ভাবছিলাম বাড়ি ফিরে ছেলেটাকে বুকে জড়িয়ে ধরবো, স্ত্রীর হাতের গরম চা খাবো, কিন্তু কোনোভাবেই মনকে শান্ত করতে পারছিলাম না। ওই সাদা কাপড়, ওরা মানুষগুলোর ছবি আর রক্তাক্ত কুকুরগুলোর বিভৎস দৃশ্য বারবার আমার চোখের সামনে ভাসছিল। আর ঠিক তখনই একটু পরেই আমি যা দেখলাম তা দেখার পর আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমার হৃৎপিণ্ডটা যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি দেখলাম আমি যেখান থেকে রক্তাক্ত কুকুরগুলোকে উড়ে থাকতে দেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা দূরে রাস্তার পাশে সেই সাদা কাপড় পরা 10 থেকে 12 জন লোক স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর তারা ঘিরে আছে সেই 3-4টে মরা রক্তাক্ত কুকুরকে। এই দৃশ্যটা দেখার পর আমার ভেতরটা যেন কেউ দুমড়ে মুচড়ে দিল। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। এটা কিভাবে সম্ভব? আমি তো ওই সাদা কাপড় পরা লোকগুলোকে অনেকক্ষণ আগে পেছনে ফেলে এসেছি, তারপর কুকুরগুলোকে মরে পড়ে থাকতে দেখেছি। সেখান থেকেও আমি প্রায় 15-20 মিনিট গাড়ি চালিয়ে এতটা পথ সামনে চলে এসেছি। তাহলে ওই লোকগুলো আবার এখানে কিভাবে এলো? তারা কি আমার আগে এখানে পৌঁছে গেছে? কিন্তু কিভাবে? তাদের তো কোনো যানবাহন ছিল না, তারা তো পায়ে হেঁটে যাচ্ছিল। আমার অ্যাম্বুলেন্সের চেয়েও দ্রুত পায়ে হেঁটে তারা এখানে পৌঁছে গেল, এটা তো কোনোভাবেই সম্ভব নয়। আমার মনে হলো আমি হয়তো কোনো দুঃস্বপ্নের মধ্যে আছি। আমি জোরে চোখের পাতা বন্ধ করে আবার খুললাম। না, এটা কোনো স্বপ্ন নয়,
এটা কঠিন বাস্তবতা। তারা সেখানে দাঁড়িয়ে আছে, নিথর নিশ্চল। বৃষ্টির পানি তাদের সাদা কাপড় বেয়ে গড়িয়ে পড়ছে। তাদের মুখ বরাবরের মতোই অস্পষ্ট। তারা কুকুরগুলোর দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো গুরুত্বপূর্ণ জিনিস পর্যবেক্ষণ করছে। তাদের এই স্থির দাঁড়িয়ে থাকাটা তাদের হেঁটে চলার থেকেও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। আমার মাথায় তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কারা এরা? এরা কি মানুষ নাকি অন্য কিছু? কেন তারা এই মরা কুকুরগুলোকে ঘিরে দাঁড়িয়ে আছে? এই কুকুরগুলোকে কি তারাই মেরেছে? যদি তাই হয়, কেন? এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর আমার জানা ছিল না। আমি শুধু বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছি। এক অদৃশ্য জালের মধ্যে আমি আটকে পড়েছি, যেখান থেকে বের হওয়ার কোনো পথ আমার জানা নেই। আমি নিশ্চিত হয়ে গেলাম আজ আমাকে আবারও নতুন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। অথবা বলা ভালো, আমি ইতিমধ্যেই সেই অভিজ্ঞতার মুখোমুখি হতে শুরু করেছি। এই লোকগুলো, এই কুকুরগুলোর মৃত্যু সবকিছুই এক সূত্রে গাথা। আর এই সূত্রের কেন্দ্রবিন্দুতে হয়তো আমি আর আমার অ্যাম্বুলেন্সে থাকা লাশটা। আমার আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস হলো না। আমি অ্যাক্সিলারেটরে সর্বশক্তি দিয়ে চাপ দিলাম। অ্যাম্বুলেন্সটা তীব্র গতিতে গর্জন করে উঠল। আমি যত দ্রুত সম্ভব ওই জায়গাটা থেকে পালিয়ে যেতে চাইলাম। আমি গাড়ির গতি এতটাই বাড়িয়ে দিলাম যে বৃষ্টির পানিতে ভেজা রাস্তায় গাড়িটা নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়ছিল। কিন্তু তখন আমার সেদিকে কোনো হুঁশ ছিল না। আমার একমাত্র লক্ষ্য ছিল ওই ভয়ঙ্কর দৃশ্য আর ওই রহস্যময় অবয়বগুলোর কাছ থেকে দূরে চলে যাওয়া। সাইড ভিউ মিররের দিকে তাকানোর কথা আমি ভুলেও চিন্তা করিনি। আমার ভয় হচ্ছিল যদি আমি পেছনে তাকাই তাহলে হয়তো দেখব তারা আমার দিকে তাকিয়ে হাসছে, অথবা হয়তো তারা অবিশ্বাস্য গতিতে আমার অ্যাম্বুলেন্সের পেছনে ছুটে আসছে। এই কল্পনাটা এতটাই ভয়ানক ছিল যে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার মুখ দিয়ে আর দোয়া দরদ বের হচ্ছিল না। ভয় আমার কণ্ঠনালীকে চেপে ধরেছিল। আমি শুধু ফ্যাল ফ্যাল করে সামনের রাস্তার দিকে তাকিয়েছিলাম। হেডলাইটের আলোয় বৃষ্টির ফোঁটাগুলোকে কাছের টুকরোর মতো স্বচ্ছ দেখাচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে ছুটে চলেছি, যার কোনো শেষ নেই। এই ঘটনার পর আমার মনের শেষ শক্তিটুকু যেন নিঃশেষ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমি একা নই। এই নির্জন রাস্তায় আমার সাথে আরও কেউ বা কারা আছে। তারা মানুষ নয়, তারা অন্য কিছু, এমন কিছু যার অস্তিত্ব আমরা স্বাভাবিক অবস্থায় বিশ্বাস করি না, কিন্তু বিপদে পড়লে যার উপস্থিতি আমাদের শরীর মনকে অবশ করে দেয়। আমি সেই অশুভ কিছুর পাল্লায় পড়েছি। এখন শুধু অপেক্ষা তারা আমার সাথে কি করতে চায় তা দেখার। আমার বেঁচে ফেরার আশা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছিল। আমি শুধু ভাবছিলাম আমার পরিবার, আমার ছেলেমেয়ের কথা। আমি কি আর কখনো তাদের মুখ দেখতে পাবো? এই প্রশ্নটা আমার বুকের ভেতর হাতুড়ির মতো আঘাত করছিল। আমার ভেতরটা তখন ভয়ে, আতঙ্কে আর হাজারো প্রশ্নে তোলপাড় করছিল। আমি নিজের মনকে এই ভয়ঙ্কর বাস্তবতা থেকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। ভাবার চেষ্টা করছিলাম ভালো কোনো স্মৃতির কথা, কোনো সুখের মুহূর্তের কথা, কিন্তু কিছুতেই পারছিলাম না। আমার সমস্ত চেতনা জুড়ে তখন কেবল ওই সাদা কাপড়ের অবয়ব আর তাদের ঘিরে থাকা বিভৎস দৃশ্যগুলোই ঘুরপাক খাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম পালানোর কোনো পথ নেই। আমি যা দেখছি, যা অনুভব করছি, সেটা এখন আমার একমাত্র বাস্তবতা। আমি পাগলের মতো অ্যাম্বুলেন্স চালাচ্ছিলাম। বৃষ্টির কারণে রাস্তার আবহাওয়াও খুব খারাপ। খানাখন্দ এড়িয়ে চলতে গিয়ে বারবার গাড়ির নিয়ন্ত্রণ হারাতে বসেছিলাম, কিন্তু সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমার একমাত্র উদ্দেশ্য ছিল ওই জায়গাটা থেকে যত দ্রুত সম্ভব দূরে চলে যাওয়া। আমার মনে হচ্ছিল দূরত্ব বাড়লেই হয়তো আমি নিরাপদ হতে পারবো। কি বোকা ছিলাম আমি! আমি তখনও বুঝতে পারিনি যে আমি কোনো জাগতিক বিপদ থেকে পালাচ্ছিলাম এমন এক অদৃশ্য শক্তির কাছ থেকে, যার কাছে দূরত্ব বা সময় কোনো অর্থই বহন করে না। যখন আমি নিজের মনকে শান্ত করার এই বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার চোখে এমন এক দৃশ্য ধরা পড়ল যা আমার জীবনে ঘটা আগের সমস্ত ভয়ঙ্কর অভিজ্ঞতাকে এক মুহূর্তে তুচ্ছ করে দিল। ওই দৃশ্য দেখার পর আমার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। আমার পা থেকে মাটি সরে যাওয়ার মতো অনুভূতি হলো। শরীরের সমস্ত শক্তি যেন এক ঝটকায় কেউ শুষে নিল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম রাস্তার ডান পাশে খানিকটা দূরে একটা বিশাল বটগাছের নিচে সেই সাদা কাপড় পরা লোকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তারা কুকুর ঘিরে দাঁড়িয়ে নেই। তারা যা করছিল তা আমার কল্পনারও অতীত ছিল। তারা জানাজার নামাজ পড়ছিল। হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম তারা নামাজের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তাদের সামনে একটা খাটিয়ার ওপর সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ রাখা। এই ঝড় বৃষ্টির রাতে
এই নির্জন হাইওয়ের পাশে একটা বটগাছের নিচে তারা একটা জানাজার আয়োজন করেছে। দৃশ্যটা এতটাই পরাবাস্তব, এতটাই অবিশ্বাস্য ছিল যে আমার মস্তিষ্ক যেন মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি অ্যাম্বুলেন্সের গতি কমাতে বাধ্য হলাম। আমার হাত পা ভয়ে অসাড় হয়ে আসছিল, কিন্তু চোখ দুটো যেন ওই দৃশ্যের সাথে আটকে গিয়েছিল। আমি দেখলাম তাদের মধ্যে একজন সামনে দাঁড়িয়ে ইমামতি করছে, আর বাকিরা তার পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। তাদের নাড়াচাড়া, তাদের ওঠা বসা সবকিছুই ছিল নিখুঁত, কিন্তু তাদের চারপাশে কোনো আলো ছিল না, কোনো মানুষজন ছিল না, কোনো কোলাহল ছিল না। ছিল শুধু মুষলধারে বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে বিদ্যুতের ভয়ঙ্কর ঝলকানি। সেই ঝলকানির আলোয় তাদের সাদা অবয়বগুলো আরো বেশি ভৌতিক, আরো বেশি জীবন্ত হয়ে উঠছিল। রাস্তায় এতক্ষণ ধরে আমার অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো গাড়ি আমি দেখিনি। এই চরম সত্যটা আমার ভয়ের মাত্রাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। এই নির্জনতায়, এই ভয়াবহ পরিবেশে এমন একটা দৃশ্য দেখার জন্য কোনো মানুষই মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে না। আমার শরীরের রক্তগুলো যেন জমাট বেঁধে যাচ্ছিল। ভয়ে আমার কলিজাটা যেন গলার কাছে এসে আটকে গিয়েছিল। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। তারা তাদের জানাজা পড়ছে, খাটিয়ার ওপর শোয়ানো লাশটাকার। এই গভীর রাতে এই রাস্তার পাশে লাশ এলো কোথা থেকে? আর এই লোকগুলো বা কারা যারা এমন পরিবেশে মৃতের জন্য প্রার্থনা করছে? হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরছিল, কিন্তু আমি জানতাম এই প্রশ্নগুলোর কোনো জাগতিক উত্তর নেই। আমি বেশিক্ষণ ওই দিকে তাকিয়ে থাকার সাহস করতে পারলাম না। আমার মনে পড়ে গেল বড়দের মুখে শোনা কথা, এসব খারাপ জিনিস বা অশুভ অবয়বের প্রতি যত বেশি মনোযোগ দেওয়া হয়, তারা তত বেশি আকৃষ্ট হয়। তারা বুঝতে পারে যে তুমি তাদের দেখতে পাচ্ছ, তাদের অস্তিত্বকে স্বীকার করছো, আর তখনই তারা ক্ষতি করার জন্য মরিয়া হয়ে ওঠে। এই বিশ্বাসটা আমার মনে এতটাই গেঁথেছিল যে আমি সঙ্গে সঙ্গে আমার দৃষ্টি ফিরিয়ে নিলাম। আমি এমন ভান করলাম যেন আমি কিছুই দেখিনি। আমি আমার সমস্ত মনোযোগ সামনের রাস্তার উপর কেন্দ্রীভূত করার চেষ্টা করলাম, কিন্তু চোখ ফিরিয়ে নিলেও মনকে ফেরানো যাচ্ছিল না। আমার চোখের সামনে তখনও ভাসছিল সেই ভয়ঙ্কর দৃশ্য, সাদা কাফনের মতো পোশাক পরা একদল অবয়ব, আর তাদের সামনে রাখা একটি লাশ। আমার প্রচণ্ড ভয় লাগছিল, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল আমার অ্যাম্বুলেন্সের প্রতিটি জানালায়, প্রতিটি আয়নায় হয়তো তারা উকি দিচ্ছে, হয়তো তারা আমার দিকে তাকিয়ে আছে। এই ভাবনাটা আমার শরীরকে কাঁটা দিয়ে ভরিয়ে দিচ্ছিল। আমি নিজের কোনো ক্ষতি হোক তা চাইছিলাম না, বিশেষ করে এমন জিনিসের দ্বারা যাদের উপস্থিতি মানুষকে মৃত্যুর আগে মৃত্যুর শীতলতার সাথে পরিচয় করিয়ে দেয়। এরা সেই জগতের বাসিন্দা যে জগৎ আমাদের সমান্তরালে চলে, কিন্তু যার সাথে আমাদের সাক্ষাৎ কেবল দুর্ভাগ্যই বয়ে আনে। আমি বুঝতে পারছিলাম আমি সেই দুর্ভাগ্যের শিকার হয়েছি। আমি আর গতি কমালাম না, বরং অ্যাক্সিলারেটরে আবার চাপ দিলাম। আবার অ্যাম্বুলেন্সটা সেই জানাজার দৃশ্যকে পেছনে ফেলে তীব্র গতিতে এড়িয়ে চলল। আমার অ্যাম্বুলেন্সটা সেই জানাজার দৃশ্যকে পেছনে ফেলে তীব্র গতিতে এগিয়ে চলল। আমি একবারও পেছনে ফিরে তাকানোর বা সাইড মিররের দেখার সাহস করলাম না। আমার শুধু মনে হচ্ছিল আমি যদি তাকাই তাহলেই হয়তো আমার যাত্রা এখানে শেষ হয়ে যাবে। আমি শুধু চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছিলাম আর প্রার্থনা করছিলাম যেন এই ভয়াল রাতটা কোনোভাবে শেষ হয়। কিন্তু আমি জানতাম এ রাতের ভয়াবহতা হয়তো সবে শুরু হয়েছে, আসল পরীক্ষা হয়তো এখনো বাকি। আমি সেই জানাজা পড়া লোকগুলোকে পেছনে ফেলে ঝড়ের গতিতে অ্যাম্বুলেন্স নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম। আমার পুরো শরীর তখন থরথর করে কাঁপছে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বন্ধ থাকা সত্ত্বেও আমার শীত করছিল, দাঁতে দাঁত লেগে কিটকিট শব্দ হচ্ছিল। আমি স্টিয়ারিং হুইলটা এমনভাবে আঁকড়ে ধরেছিলাম যেন ওটাই আমার একমাত্র আশ্রয়, আমার জীবন বাঁচানোর একমাত্র অবলম্বন। সাইড ভিউ মিরর বা রিয়ার ভিউ মিররের দিকে তাকানোর সাহস আমি এক বিন্দুও করিনি। আমার দৃঢ় বিশ্বাস ছিল যদি আমি তাকাই তাহলেই সর্বনাশ হয়ে যাবে। হয়তো দেখব ওই সাদা অবয়বগুলো খাটিয়ে কাঁধে নিয়ে আমার অ্যাম্বুলেন্সের পেছনে ছুটে আসছে, অথবা তার চেয়েও ভয়ঙ্কর কিছু। আমি যে ঠিকানায় লাশটা পৌঁছে দিতে যাচ্ছিলাম সেই ঠিকানার খুব বেশি দূরে ছিল না। আমার অনুমান আর বড়জোর 25 থেকে 30 মিনিটের পথ বাকি। এই সময়টুকু যেন আমার কাছে অনন্তকাল বলে মনে হচ্ছিল। আমি মনে মনে শুধু আল্লাহকে ডাকছিলাম যেন কোনো অঘটন ছাড়াই আমি গন্তব্যে পৌঁছাতে পারি। আমার মনে হচ্ছিল একবার মানুষের দেখা পেলে, লোকালয়ে ঢুকতে পারলেই হয়তো এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পাবো। আমার মনের মধ্যে তখন একটা অদ্ভুত আকুতি কাজ করছিল। আমি চাইছিলাম অন্তত পক্ষে একটা গাড়ি, একটা ট্রাক, একটা মোটর বাইক বা একজন সাইকেল আরোহী হলেও
ওর সামনে বা পেছনে থেকে আসুক, অন্য কোনো মানুষের উপস্থিতি যে কতটা স্বস্তিদায়ক হতে পারে তা আমি সেই রাতে প্রথম অনুভব করছিলাম। একটা জীবন্ত মানুষের দেখা পেলে হয়তো আমার মনে একটু সাহস আসতো, আমি একটু স্বস্তি পেতাম। কিন্তু আমার ভাগ্য হয়তো সেদিন প্রসন্ন ছিল না। রাস্তাটা ছিল অস্বাভাবিক রকমের ফাঁকা, একটা গাড়িও আমার চোখে পড়েনি। এটা বড়ই অদ্ভুত আর অস্বাভাবিক একটা ঘটনা ছিল, কারণ এই হাইওয়েটা বেশ ব্যস্ত। যত রাতই হোক বা যত বৃষ্টি হোক, মালবাহী ট্রাক বা দূরপাল্লার বাস চলাচল করে, কিন্তু আজ যেন পুরো রাস্তাটাকে কোনো অশুভ শক্তি গ্রাস করে নিয়েছে, যেখানে আমি আর আমার অ্যাম্বুলেন্স ছাড়া আর কারো প্রবেশের অধিকার নেই। কিন্তু এই অস্বাভাবিকতা নিয়ে বেশিক্ষণ ভাবার মতো মানসিক অবস্থা আমার ছিল না। আমি সব কিছুকে উপেক্ষা করে মন থেকে সমস্ত ভয়ঙ্কর দৃশ্য ঝেড়ে ফেলে শুধু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু চেষ্টা করলে কি আর সব পারা যায়? সেই সাদা অবয়ব রক্তাক্ত কুকুর, রাস্তার পাশের সেই ভয়াল জানাজার দৃশ্য, সব কিছুই যেন আমার মস্তিষ্কের ভেতরে স্থায়ীভাবে গেঁথে গিয়েছিল। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছিলাম সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো। আমার ভাবনাগুলো বারবার সেদিকেই ঘুরপাক খাচ্ছিল। আর ঠিক তখনই ঘটলো সেই ঘটনা যা আমার এতক্ষণের জমানো সাহসের শেষ কণাটুকু কেড়ে নিল। হঠাৎ করে আমি আমার অ্যাম্বুলেন্সের পেছন দিক থেকে, অর্থাৎ যেদিকে লাশটা রাখা আছে সেদিক থেকে একটা বিকট হাসির শব্দ শুনতে পেলাম। সেটা কোনো সাধারণ মানুষের হাসি ছিল না। সেই হাসির শব্দ ছিল কর্কশ, তীক্ষ্ণ আর অস্বাভাবিক রকমের জোরালো। মনে হচ্ছিল যেন কেউ ধাতব কিছু দিয়ে কাছের ওপর আঁচড় কাটছে। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু ভয়াবহতা। সেই ভয়ঙ্কর হাসির শব্দ আমার কানে প্রবেশ করার সাথে সাথেই আমার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো। আমার মনে হলো আমার কানের পর্দা ফেটে যাবে। আমার ভয়টা যেন এক লাফে সহস্রগুণ বেড়ে গেল। কি হাসছে? অ্যাম্বুলেন্সের পেছনে তো শুধু একটা লাশ থাকার কথা, তাহলে এই হাসির কার? এই প্রশ্নের উত্তর খোঁজার মতো সাহস ও মানসিক অবস্থা কোনোটাই আমার ছিল না। আমি ধরে নিয়েছিলাম এটা সেই অশুভ শক্তির কাজ যারা এতক্ষণ ধরে আমার পেছনে নিয়েছিল। হয়তো তারা এখন আমার গাড়ির ভেতরেই প্রবেশ করেছে। সেই বিভৎস হাসি আর থেকে থেকে বিদ্যুৎ চমকানোর ভয়ঙ্কর শব্দ সব কিছু মিলে এমন এক গা ছমছমে পরিবেশ তৈরি করেছিল যে এরকম পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে সাহসী মানুষও একা থাকলে ভয়ে জমে যেত। এতে কোনো সন্দেহ নেই। আমার মনে হচ্ছিল আমি যেন নরকের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। আমার একবারের জন্য মনে হয়নি যে আমি পেছনে গিয়ে লাশটা পরীক্ষা করে দেখব, কারণ আমি ভালো করে জানতাম এই সমস্ত পরিস্থিতিতে মৃতদেহের ওপর অনেক খারাপ জিনিসের প্রভাব পড়ে। বড়দের কাছে শুনেছি অশুভ শক্তিরা প্রায় নিথর দেহকে তাদের মাধ্যম হিসেবে ব্যবহার করে, আর তখন সে মৃতদেহের মধ্যে এমন সব প্রতিক্রিয়া দেখা যায় যেগুলো শুধুমাত্র জীবিত মানুষের পক্ষেই করা সম্ভব। হয়তো লাশটা উঠে বসেছে, অথবা হয়তো লাশটাই অমন ভয়ঙ্করভাবে হাসছে। এই কল্পনাটা এতটাই ভয়াবহ ছিল যে আমি পেছনের দিকে তাকানোর চিন্তা মাথা থেকেও দূর করে দিলাম। আমার তখন একটাই কাজ ছিল, কোনো দিকে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে শুধু অ্যাম্বুলেন্স চালিয়ে সামনে এগিয়ে যাওয়া। আমি অ্যাক্সিলারেটরের ওপর থেকে পা সরাইনি এক মুহূর্তের জন্য। আমার মনে হচ্ছিল আমি যদি গাড়ি থামাই তাহলেই হয়তো আমার জীবনটাও থেমে যাবে। সেই কর্কশ বিকট হাসিটা একটানা চলছিল। কখনো হাসির শব্দ বাড়ছিল, আবার কখনো কিছুটা কমছিল, কিন্তু থামছিল না। আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করছিল। আমি কাঁদছিলাম ভয়ে, আতঙ্কে আর চরম অসহায়ত্বে। আমার মনে হচ্ছিল এই বুঝি আমার জীবনের শেষ রাত। আমি আর আমার পরিবারকে দেখতে পাবো না, আমার সন্তানদের মুখ দেখতে পাবো না। এই ভয়ঙ্কর চিন্তাগুলো আমাকে আরো দুর্বল করে দিচ্ছিল, কিন্তু তার মধ্যে আমার বাঁচার একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করছিল। আমি হাল ছেড়ে দিতে চাইনি। আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে চেয়েছিলাম। তাই কান্না আর ভয়কে সঙ্গী করে আমি অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরে বসে রইলাম আর ছুটে চললাম এক অজানা অন্ধকার ভবিষ্যতের দিকে। সেই নারকীয় হাসি শুনতে শুনতে আমি যখন প্রায় আধমরা, তখন হঠাৎ করে একটা ঝাঁকুনি দিয়ে আমার অ্যাম্বুলেন্সটা থেমে গেল। ইঞ্জিনটা কয়েকবার কেঁপে উঠে চিরতরে স্তব্ধ হয়ে গেল। ততক্ষণে সেই বিকট হাসির আওয়াজটাও নিজে থেকেই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেই হাসির প্রতিধ্বনি যেন আমার মস্তিষ্কের ভেতরে তখনও বেজে চলেছিল। হঠাৎ করে আসা এই নিস্তব্ধতাটা আমার কাছে হাসির শব্দের চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হলো। আমি কয়েকবার গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ইঞ্জিন থেকে কোনো সাড়াই পাওয়া গেল না। আমি অসহায়ভাবে সামনের দিকে তাকালাম। হেডলাইটটা তখনও জ্বলছিল। সে আলোয় আমি দেখলাম আমি একটা ছোট বাজারের মতো জায়গায় এসে পৌঁছেছি। দোকানপাট সব বন্ধ,
কিন্তু দুই একটা বাড়ির টিমটিমে আলো জ্বলছে দেখা যাচ্ছে। আমি যে ঠিকানায় যাচ্ছিলাম সেটাই বাজার থেকে শুরু। আমি বুঝতে পারলাম গন্তব্যের খুব কাছে এসেই আমার গাড়িটা থেমে গেছে। এখন থেকে লাশের বাড়িতে যেতে পায়ে হেঁটে বড়জোর 5 মিনিট লাগবে। এই পরিস্থিতিতে গাড়ি থেকে নামাটা আমার কাছে আত্মহত্যার সামিল বলে মনে হলো। আমি জানি না বাইরে আমার জন্য কি অপেক্ষা করছে, তাই আমি একটা বুদ্ধি করলাম। আমি অ্যাম্বুলেন্স থেকে না নেমে কাঁপা কাঁপা হাতে আমার মোবাইল ফোনটা বের করলাম। সৌভাগ্যবশত এখানে নেটওয়ার্ক ছিল। আমি দ্রুত লাশের পরিবারের দেয়া নম্বরে ফোন দিলাম। ওপাশ থেকে একজন ফোন ধরতেই আমি প্রায় চিৎকার করে এক নিঃশ্বাসে বললাম, আমি মনির, অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমি আপনাদের বাজার পর্যন্ত এসে পৌঁছেছি, কিন্তু আমার গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেছে। আপনাদের বাড়ি থেকে পায়ে হাঁটার রাস্তায় মাত্র 5 মিনিটের দূরত্বে আছি। আপনারা কি দয়া করে যত দ্রুত সম্ভব এখানে চলে আসতে পারবেন? আমার গলার স্বর শুনেই হয়তো লোকটা আমার অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরেছিল। মনির কথা শুনে লাশের পরিবার থেকে একজন বলল, আপনি একটু চিন্তা করবেন না, আপনি ঠিক যেখানে আছেন সেখানে গাড়ির ভেতরে দরজা লক করে বসে থাকুন, আমরা এখনই আসছি। তাদের আশ্বাস পেয়ে আমার মনে কিছুটা বল ফিরে এলো। যাক, অন্তত আমি এখন আর পুরোপুরি একা নই, কিছুক্ষণের মধ্যেই সাহায্য এসে পৌঁছাবে। আমি গাড়ির সেন্ট্রাল লকটা আর একবার পরীক্ষা করে নিলাম। সব দরজা ঠিকঠাকভাবে বন্ধ আছে। আমি তাদের অপেক্ষায় অ্যাম্বুলেন্সের ভেতরে পাথরের মূর্তির মতো বসে রইলাম। সময় যেন আর কাটছিল না। প্রতিটি সেকেন্ড আমার কাছে 1 ঘন্টার মতো মনে হচ্ছিল। হঠাৎ করে আমার চোখ চলে গেল ডান পাশের সাইড ভিউ মিররের দিকে, আর সেখানে চোখ পড়তেই আমার শরীরের সমস্ত রক্ত আবার শুকিয়ে গেল। আমি দেখলাম আমার অ্যাম্বুলেন্স থেকে আনুমানিক 20 থেকে 25 ফুট দূরে রাস্তার ঠিক মাঝখানে সেই সাদা কাপড় পরিহিত লোকগুলো দাঁড়িয়ে আছে। 10-12 জন। তারা কোনো হাঁটাচলা করছে না, কোনো নড়াচড়া করছে না, শুধু একভাবে আমার অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টির পানিতে তাদের অবয়বগুলো কেমন যেন অপার্থিব লাগছিল। বাজারের টিমটিমে আলোয় তাদের ছায়াগুলো দীর্ঘ হয়ে রাস্তার উপর পড়ছে, যা দৃশ্যটাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। এবার আমার আর কোনো সন্দেহ রইল না যে আমার গাড়িটা নষ্ট হয়নি, ওটাকে নষ্ট করা হয়েছে। এটা তাদেরই কাজ। তারা আমাকে এখানে আটকাতে চায়। তাদের উদ্দেশ্য কি আমি জানি না, কিন্তু সেটা যে ভালো কিছু নয় তা আমি নিশ্চিত। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি আমার হৃৎপিণ্ডটাও বন্ধ হয়ে যাবে। হঠাৎ আমার দাদুর বলা একটা কথা মনে পড়ে গেল। তিনি বলতেন, যখন দেখবি কোনো বিপদে পড়েছিস, কোনো খারাপ জিনিসের পাল্লায় পড়েছিস, তখন যদি আর কোনো পথ খোলা না পাস, তাহলে উঁচু গলায় আজান দেবে। আল্লাহর নাম শয়তানকে দূরে তাড়িয়ে দেয়। এই কথাটা মনে পড়তে আমি যেন বাঁচার একটা পথ খুঁজে পেলাম। আমি আর কোনো কিছু না ভেবে আমার শরীরের যতটুকু শক্তি অবশিষ্ট ছিল সবটুকু একত্রিত করে আমার গলার সমস্ত জোর দিয়ে আজান দিতে শুরু করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কণ্ঠস্বর হয়তো ভয় কাঁপছিল, কিন্তু তা ছিল স্পষ্ট এবং জোরালো। সেই নিস্তব্ধ বৃষ্টিস্নাত রাতে আমার আজানের ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে আজান দিয়ে যাচ্ছিলাম। আমার মনে তখন আর কোনো ভয় ছিল না, ছিল শুধু আল্লাহর উপর অগাধ বিশ্বাস। আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে লাশের পরিবারের লোকজন আসার আগ পর্যন্ত আমি আজান দিতেই থাকবো, আর আমি তাই করলাম। একবার আজান শেষ হলে আমি আবার প্রথম থেকে শুরু করছিলাম। আনুমানিক 7 থেকে 10 মিনিট পর আমি কিছু মানুষের গলার আওয়াজ আর টর্চের আলো দেখতে পেলাম। আমি বুঝতে পারলাম লাশের পরিবার চলে এসেছে। আমি শেষবারের মতো পিছনে সাইড মিররে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। রাস্তাটা ছিল একেবারেই ফাঁকা। ওই সাদা অবয়বগুলো যেন বাতাসে মিলিয়ে গেছে। লাশের পরিবার থেকে 3 জন পুরুষ মানুষ এসেছিলেন। তারা আমার গাড়ির কাছে এসে কাছের জানালায় টোকা দিতেই আমি দরজা খুললাম। আমাকে ওই অবস্থায় দেখে তারা হয়তো কিছুটা অবাক হয়েছিলেন, কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না। আমি গাড়ি থেকে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি আর এক মুহূর্ত এই অভিশপ্ত অ্যাম্বুলেন্সে থাকতে চাইছিলাম না। আমি তাদের কাছে প্রায় আকুতি করে বললাম, ভাই, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আজকের রাতটা কি আমি আপনাদের এখানে একটু থাকতে পারবো? এই অবস্থায় আমি গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে পারবো না, আর আমার অ্যাম্বুলেন্সটাও তো চলছে না। তাদের মধ্যে থেকে একজন, যিনি বয়সে কিছুটা বড়, তিনি বললেন, অবশ্যই পারবেন, আগে লাশটা বাড়িতে নিয়ে চলুন, আর গাড়ির জন্য চিন্তা করবেন না, আমি গাড়ি সম্পর্কে ভালোই বুঝছি, আমি একবার দেখছি আপনার গাড়ির কি হয়েছে। এই বলে লোকটা গাড়ির বনেট খুলে ইঞ্জিন পরীক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সে ভেতরে এসে ড্রাইভিং সিটে বসলো, আর চাবি ঘোরাতেই অবিশ্বাস্যভাবে গাড়িটা এক চান্সে স্টার্ট নিয়ে নিল। লোকটা আমার দিকে তাকিয়ে বলল,
কই, আপনার গাড়ি তো একেবারে ঠিক আছে, কোনো সমস্যা তো দেখছি না। আপনি চাইলে এখনই বাড়ি যেতে পারেন। কিন্তু আমি জানতাম এই গাড়ি আমি আজ রাতে আর চালাবো না। আমি হাত জোর করে বললাম, ভাই, আমার শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে, আমার মাথা ঘুরছে। আমার মনে হয় এই অবস্থায় আমি ড্রাইভিং করলে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো। দয়া করে আমাকে আজকের রাতটা আপনাদের সাথে থাকতে দিন। আমার অবস্থা দেখে হয়তো তাদের মায়া হলো, তারা আর কোনো দ্বিমত করলো না। বললো, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আর জোর করব না। আপনি আমাদের সাথে আসুন, আজকের রাতটা আমাদের এখানে কাটান, আমাদের কোনো সমস্যা নেই। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি দ্রুত ড্রাইভিং সিট থেকে নেমে তাদের সাথে পেছনের সিটে গিয়ে বসলাম। একজন লোক আমার সাথে বসলো, আর বাকি দুজন লাশ নিয়ে আমার অ্যাম্বুলেন্সের পেছনে উঠে বসলো। সেই যে লোকটা ইঞ্জিন সম্পর্কে জানে বলেছিল, সেই আমার অ্যাম্বুলেন্সটা চালিয়ে তাদের বাড়ির দিকে নিয়ে চললো। সেই রাতটা আমি তাদের বাড়িতেই কাটালাম। সারা রাত আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। চোখের সামনে শুধু ভেসে উঠছিল সেই ভয়াল রাতের প্রতিটি মুহূর্ত। পরের দিন সকালে আমি কোনো মতে নাস্তা সেরে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার পথে রওনা দিলাম। দিনের আলোয় সেই রাস্তাটা আর অতটা ভয়ঙ্কর মনে হচ্ছিল না, কিন্তু আমার মনের ভেতরে যে ভয়টা জন্মেছিল তা হয়তো কোনো দিনও দূর হবে না। সে রাতের পর থেকে আমি আর কখনো একা লাশ নিয়ে রাতের বেলা দূরের পথে যাইনি, কারণ আমি জানি আমাদের এই চেনা জগতের আড়ালেও আরেকটা জগৎ আছে, যার বাসিন্দারা সবসময় আমাদের উপর নজর রাখে। আর ভাগ্য খারাপ হলে আমার মতো যে কারোর সাথেই তাদের দেখা হয়ে যেতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মাদারীপুর সদর মাদারীপুর থেকে আমাদেরকে পাঠিয়েছেন আমিনুল ইসলাম ভাই। উনি ভূত এফএম থেকেই আমার ঘটনাগুলো শুনে আসছেন বলে উনি জানিয়েছেন। আর আমাদের চ্যানেল যখন প্রথম যাত্রা শুরু করে সেই সময় থেকেই উনি আমাদের সাথে আছেন। উনি ওনার চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেছেন। চলুন শুরু করি ঘটনাটির সময়কাল 2008 কি 9 সাল, এমন একটা সময়। ওনার চাচার ছোটবেলা থেকে মাছ ধরার খুব নেশা। কাকতালীয় ভাবে মাছ ধরার ক্ষেত্রে অদ্ভুত রকমের তার পারদর্শিতাও ছিল। অনেকে বলে তার মাছ ধরার রাশি নাকি খুব ভালো। এমনও হয়েছে ওনাদের ওখানে কোনো পুকুর সেচ দেয়া হচ্ছে, অনেকে ঘন্টার পর ঘন্টা জাল ফেলে কোনো মাছ পাচ্ছে না, বা পেলেও খুব অল্প মাছ পাচ্ছে, কিন্তু সেখানে মাছ আছে। ওখানে দেখা যেত যে এই যে চাচা, ওনার নাম জাকির চাচা, উনি মাছ ধরার জন্য জাল যদি ফেলতেন, ওনার জালে মাছ পড়তো। উনি কখনো নিরাশ হতেন না। এমনকি অনেকে হাতড়ে হাতড়ে যদি মাছ না পান, জাকির চাচা যদি হাত লাগাতেন, তাহলে কিছু সময় পরে উনি মাছ পাওয়া শুরু করতেন। এই জন্য মাছ ধরায় জাকির চাচার খুব ভালো সুনাম ছিল। একবার কি হয়, বর্ষাকাল, রাত্রে টিপটিপ বৃষ্টি পড়ছে। ওই সময় এই জাকির চাচা রাতের খাবার শেষ করে একটা বড় পাতিল এবং তার সাথে একটি জাল নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েন। এখানে লিসেনারদের বোঝার সুবিধার্থে একটু বর্ণনা দিয়ে নেই। সেটা হলো, এই জাকির চাচাদের যে বাড়ি, এই বাড়িটা হচ্ছে নদীর তীরবর্তী একটা জায়গায়। ওনার বাড়ির পেছন দিকে রয়েছে একটি নদী, সামনের দিকে রয়েছে একটি বাজার, এবং অন্যান্য দিকে যাতায়াত করার জন্য মোটামুটি একটা বেশ চওড়া একটা রাস্তা, দুটো রিক্সা পাশাপাশি চলতে পারে এমন একটা রাস্তা। নদীর তীরবর্তী হওয়ার কারণে বাসা থেকে নদীর পাড় যেতে মিনিট 2-1 মতো সময় লাগে। তো চাচা জাল নিয়ে 2-3 মিনিটের মধ্যে নদীতে পৌঁছে যান মাছ ধরার জন্য। যেহেতু বর্ষাকাল ছিল, তাই নদীতে পানি থই থই করছিল, আর সাথে ছিল প্রচুর জোয়ার। কেউ যদি নদীর একদিক থেকে সাঁতার দেওয়া শুরু করে ওপার যাওয়ার জন্য, তাহলে ওপার যেতে যেতে সে প্রায় 60-70 হাত দূরে গিয়ে উঠত। কারণ হচ্ছে ওই জোয়ারের যে স্রোতটা, এই স্রোতে বেশ খানিকটা ভাসিয়ে নিয়ে যেত তাকে। তো উনি ওনার যেই খালি পাতিল, ওর মধ্যে জালটা ভরেন। জাল ভরার পর খালি পাতিল তো ওটা তো পানিতে ডোবে না, উনি কি করেন, ওই যে
পাতিলটা পানির মধ্যে নামিয়ে সাঁতার কাটা শুরু করেন। এখানে বলে রাখা ভালো যে নদীর এপার থেকে ওপারে বেশি মাছ পাওয়া যেত, কারণ হচ্ছে নদীর ওপার ছিল অনেকগুলো কাশবন আর বিভিন্ন লতা পাতার ঝোপ, আর ওই ঝোপের ভিতর পাওয়া যেত প্রচুর পরিমাণে চিংড়ি মাছ। ওই কারণে জাকির চাচা ঠিক করেন যত কষ্টই হোক তাকে নদী পার হতেই হবে। আর এই কারণেই 7-5 না ভেবে উনি শুরু করেছেন সাঁতার। ঝাঁপ দিয়ে যখন সাঁতার কেটে নদীর ওপারে যাচ্ছিলেন তখনই তার সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে। তিনি যখন সাঁতার কেটে নদী পার হচ্ছিলেন তখন মাঝ নদীতে উনি যখন পৌঁছেছেন তখন তার নাকে ভেসে আসে পচা একটি দুর্গন্ধ। তিনি গন্ধটিকে পাত্তা না দিয়ে তার মতো করে সাঁতার কেটে যাচ্ছিলেন। উনি এক হাত দিয়ে পাতিলটা ধরে রেখেছেন আর এক হাত দিয়ে সাঁতার কেটে যাচ্ছিলেন। পাতিলটা ভেসে থাকার কারণে ওনার সাঁতার কাটার জন্য যতটুকু এনার্জি খরচ করার দরকার ছিল তার থেকে আরো কম এনার্জি খরচ হচ্ছিল, কারণ পাতিলটা তাকে অনেকটা ভাসিয়ে রেখেছে আর এক হাত দিয়ে সাঁতার কেটে যাচ্ছেন। উনি হঠাৎ করে অনুভব করেন তার হাত যেন কিছু একটার সাথে লাগলো। তো উনি এটাকে পাত্তা দিলেন না, উনি সাঁতার কাটছেন। আরেকটু সামান্য এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে ওনার মনে হলো কোনো কিছু একটা ঠাস করে তার গালে চড় মারল। উনি চিন্তা করেন কি ব্যাপার, এই মাঝ নদীতে আমাকে চড় মারলো কি? অবাক ব্যাপার, নাকি হঠাৎ করে কোনো একটা কিছু এসে তার মুখে লেগেছে। অনেক সময় নদীতে বিভিন্ন গাছপালা লতা পাতা ভেসে আসে, এমন একটি লতা পাতার আঘাত তার মুখে লাগতে পারে। উনি সাঁতার কিছু সময়ের জন্য কাটা বন্ধ করে দেন। সাঁতার কাটা বন্ধ করে উনি তো ডুবে যাচ্ছিলেন না, কারণ ওনার কাছে তো একটি ফাঁকা পাতিল ছিল। সেটা ধরে উনি কিছু সময়ের জন্য ওখানে দাঁড়িয়ে যান এবং দাঁড়িয়ে যখন গিয়েছেন হঠাৎ একটি ভয়ানক জিনিস উনি দেখতে পান। উনি দেখতে পান একটু আগে তার হাতের সাথে যে জিনিসটা লেগেছিল সেটি আর কিছু নয়, সেটি হচ্ছে অর্ধ গলিত পচে যাওয়া একটি লাশ। ওনার কাছে মনে হচ্ছিল এটি একটি লাশ। লাশটি দেখতে ছিল খুবই বিভৎস। লাশটি যখন ভেসে যাচ্ছিল তখন লাশটির 2 হাত ছিল 2 দিকে সোজা করা, অনেকটা কাকতাড়ুয়ানা। তো জাকির চাচা সাঁতার কাটার সময় যখন ওই লাশের গায়ে হাত লেগেছে তখন আরেকটি হাত এসে ঠাস করে ওনার মুখে লেগেছে। উনি ওই অবস্থায় এটি চিন্তা করেছেন। লাশটা কিন্তু কোন নড়াচড়া করছিল না, এটা লাশ বলেই মনে হচ্ছিল। উনি কিছুটা ভয় পান, ভূত প্রেত মনে করে ভয় পাননি। হঠাৎ করে এরকম নদীর মাঝখানে একটা লাশের সাথে হাত লেগে যাওয়া, সেই লাশের হাতে থাপ্পড় খাওয়া, এমন ব্যাপার যখন ওনার মনের মধ্যে কাজ করে স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ যত সাহসী হোক তিনি কিছুটা ঘাবড়ে যাবেন, তাই না? উনি মাঝ নদীতে যেহেতু রয়েছেন কোনো একটা পারে তো যেতে হবে। উনি ওইখানে থেকে চিন্তা করছেন আমি কোন দিকে যাব, বাড়ির দিকে যাব না ও পারে যাব মাছ ধরার জন্য। তো উনি 7-5 বেশিক্ষণ না ভেবে উনি ওপারেই যান যেদিকে উনি মাছ ধরার জন্য যাচ্ছিলেন। তো উনি নদীর ওপারে যখন পৌঁছে যান তখন উনি ভাবছেন যে কি একটা ঘটনা ঘটে গেল, এখন কি মাছ ধরবো কি ধরবো না, এরকম করে চিন্তা ভাবনা করছেন উনি। এরপর চিন্তা করলেন না, মাছ ধরবই, এত কষ্ট করে আসছি, খালি হাতে যাব। উনি দিনের বেলা একটা জায়গা ফিক্সড করে রেখেছিলেন যে রাতের বেলা এসে উনি ওই জায়গাতে মাছ ধরবেন, কারণ ওই জায়গাগুলো একটু ঝোপ জঙ্গলের মতো, তো ওখানে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। চিংড়ি মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ জোয়ারের সময় ওই জায়গাতে চলে আসে। উনি মাছ ধরা শুরু করেন, উনি বেশ ভালোই মাছ পাচ্ছিলেন। এটা দেখে ওনার খুব ভালো লাগছে। উনি চিন্তা করেন যাক ভালোই হলো, মাঝ নদীতে যে ভয় পেয়েছি আল্লাহ তাআলা হয়তোবা এদিকে বরকত দিয়েছেন, এই চিন্তা করে মাছ ধরছিলেন। অল্প সময়ের মধ্যে ওনার পাতিল ভরে যায়। তখন চিন্তা করেন যে এখন তো চলে যেতে হবে, আরো কিছুক্ষণ থাকলে আরো মাছ পেতেন, কিন্তু পাতিল তো ভরে গেছে, মাছ রাখবেন কোথায়? আর সাধারণত পাতিল ভরে না, কিন্তু ওই রাত্রে ভরে গেল দ্রুত। উনি বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। বাড়ির দিকে যাওয়া বলতে ওইখান থেকে
মানে যেখান থেকে উনি সাঁতারটা শুরু করবেন ওই দিকে যাচ্ছেন নদীর পাড় ধরে। উনি আগাচ্ছেন, হঠাৎ করে পেছন থেকে কেউ একজন বলে ওঠে, জাকির, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু মাছ দিয়ে জানা। জাকির চাচা মনে করেন এটা তো তার মনের ভুল, এখন কে বলবে তার সাথে কথা, উনি তো আশেপাশে কাউকে দেখেননি। উনি আবার হাঁটা শুরু করেন। অল্প কয়েক কদম আগানোর পর আবার পেছন থেকে বলে ওঠে, কিরে, মাছ চাইলাম দিলি না, আজকে তো আমার জন্যই বেশ ভালো মাছ পেলি, আমাকে কিছু দিয়ে যা, আমার তো ক্ষুধা লাগছে। তখন জাকির চাচা বিষয়টাকে গুরুত্ব দেন, কারণ হচ্ছে রাতের বেলা মাছ ধরতে গেলে এই ধরনের মাছ খেকো পিশাচগুলো মাঝে মাঝে এসে উপদ্রব করে। এদের সাথে খুব বেশি কথা না বাড়ানোই ভালো। আবার প্রথম কথাতেই যদি মাছ দিয়ে দেওয়া হয় তখন এরা আবার আক্রমণ করে বসতে পারে। এই জন্য জাকির চাচা চিন্তা করেন যে একটু কথা বলে ওকে মাছ দেব। তখন জাকির চাচা বলেন যে আপনি মাছ আমার কাছে চাচ্ছেন, আপনার ওসিলায় মাছ পেয়েছি তো ভালো কথা, কিন্তু আপনি আমার কাছে মাছ চাচ্ছেন পেছন থেকে কেন? আপনি আমার সামনে আসেন, আপনাকে মাছ দেই। তখন পেছন থেকে আওয়াজ আসে, আমি সামনে আসলে তো তুই ভয় পাবি, আমাকে দেখার সাধ্য কি তোর আছে? কিছু মাছ রেখে যা। এই কথা শোনার পর জাকির চাচা উনি ভাবেন যে কেউ আবার দুষ্টুমি করছে না তো তার পেছন থেকে। কারণ অনেক সময় কিছু জেলেরা থাকে, পরিচিত জেলেরা রাতের বেলা একে অন্যকে এভাবে ভয় দেখায়, দুষ্টুমি করে। তখন জাকির চাচা বলে ওঠেন, আপনি সামনে আসেন, আপনি সামনে এসে আমার সামনে দেখা দেন, তারপর আমি মাছ দেব। এই কথা বলার পর পেছন থেকে আর কোনো শব্দ হয় না। তখন জাকির চাচা মনে মনে হাসেন এবং ভাবেন নিঃসন্দেহে অন্য কোনো জেলে তাকে ভয় দেখানোর জন্য পেছন থেকে এই কাজটা করেছে। আমি ভয়ে কিছু মাছ রেখে যাব, বা ভয়ে ওরে মা গো বাবা গো বলে এই পুরো পাতিল রেখে দৌড় দিব, আর সে পেছন থেকে মাছ নিয়ে চম্পট দেবে। ভালোই হলো, ও আর সামনে আসবে না। এই চিন্তা করে উনি আর একটু সামনের দিকে যখনই এগিয়েছেন তখন উনি দেখতে পান একটি লাশ সামনে শায়িত আছে মাটির উপরে, আড়াআড়ি ভাবে সাদা কাফনে মোড়ানো। ওই লাশটি হঠাৎ করে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পর লাশের মাথাটা অনাবৃত হয়ে যায়, মুখটা দেখা যায়। কি বিভৎস একটা মুখ, পচে গলে খুব বিশ্রী অবস্থা। জাকির চাচা দেখেই বুঝতে পারেন যারে এটাই তো মনে হচ্ছে সেই লাশ যেটাকে আমি নদীর মাঝখানে দেখেছি। এইটা দেখার পর উনি ওইখানেই প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়েছেন। ওদিকে ওরা আসতে অনেক দেরি হচ্ছে, এইটা চিন্তা করে জাকির চাচার স্ত্রী উনি হাতে একটা হারিকেন নিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে। সাথে ওরা কয়েকজন ছিল, ওনার কয়েকজন আত্মীয় স্বজন ছিল। তো ওনারা নদীর পাড়ে বেশ খানিকটা হাঁটেন, কিন্তু জাকির চাচাকে কোথাও দেখতে পান না। কারণ জাকির চাচা তো নদীর এই পারে নেই, উনি তো ওই পারে গিয়েছেন। ওনারা বাড়িতে চলে আসেন, এইটাই চিন্তা করেন যে উনি হয়তো আরো অনেক দূরে গিয়েছেন, এই কারণে তাকে ওনারা দেখতে পাননি। ভোরবেলা জাকির চাচার যখন জ্ঞান ফেরে তখন উনি চারদিকে কয়েকজন লোক দেখতে পান। তাদেরকে দেখতে পান তারাও জেলে। তারা ওইদিকে মাছ ধরতে আসার সময় দেখে যে নদীর পাড়ে একজন লোক পড়ে আছে। তখন তারা তার জ্ঞান ফেরায়, মানে জাকির চাচার জ্ঞান ফেরায়। জাকির চাচার জ্ঞান ফেরার পর উনি আগে ওনার পাতিল খুঁজতে থাকেন, জানে আমার পাতিল গেল কোথায়। পাতিল ভর্তি মাছ ছিল, খোঁজাখুঁজি করে পাতিলটা পাওয়া যায়, কিন্তু পাতিলের মধ্যে কোনো মাছ পাওয়া যায় না। উনি তো রেগে একদম আগুন হয়ে যান ওই জেলেদের উপরে, এই মিয়া তোমরা আমার মাছ চুরি করছো। ওই জেলেরা বলে আমরা তো তোমার জ্ঞান ফেরাইলাম, তুমি এরকম পড়েছিলাম, এখন আমাদেরকে বলতেছো মাছ চোর। তখন জাকির চাচার সেন্স ফেরে যে আহা এই লোকদেরকে অহেতুক আমি গালমন্দ করলাম, খারাপ ব্যবহার করলাম। আর যখন ওনার মনে পড়ে রাতের বেলা কি ঘটেছিল ওনার সাথে, তখন উনি বুঝতে পারেন ওই লাশরূপী পিশাচটাই
এই পাতিলের সব মাছ খেয়ে গেছে। জাকির চাচা ওই জেলেদের কাছে ক্ষমা চান যে খারাপ আচরণ তাদের সাথে করেছেন, আর জেলেদেরকে অনুরোধ করেন তারা যেন নদীটা পার করে দিয়ে আসে থাকে, কারণ তার শরীরে শক্তি নাই, শক্তি কাজ করছে না, আসলে অনেক ভয় পেয়েছে বলে। তখন ওই জেলেরা তার নদীটা পার করে দিয়ে আসে। তো পরবর্তীতে এটা নিয়ে যে জাকির চাচা অসুস্থ হবেন বা জ্বর আসবে এমনটা হয়নি, আর এটা নিয়ে উনি আর কোনো হুজুরের কাছেও যাননি। তো এটা ছিল জাকির চাচার সাথে ঘটে যাওয়া মাছ ধরা রিলেটেড একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, এরকম অনেকে দুষ্টামি করতে পারে, করেও অনেকে, কিন্তু কখনো কখনো বিপদের মুখেও আমাদেরকে পড়তে হয়। আমরা চিন্তা করি এটা হয়তো বা দুষ্টমি, কিন্তু না, আসলেই কোনো ভয়ানক অশরীরী আমাদের সামনে হাজির হয়ে যায়। আর তখন আমরা যখন দেখি যে এমন বিভৎস কোনো কিছু, স্বাভাবিকভাবেই আমরা ভয় পাই, যেটা হয়েছিল এই জাকির চাচার সাথে। ধন্যবাদ আমিনুল ইসলাম ভাই, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আর আরো ঘটনা পাবার প্রত্যাশায় রইলাম।